অধিক স্কুল বন্ধ হতে চলেছে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপনার বিভিন্ন যে জুনিয়র হাই স্কুল থেকে শুরু করে অবৈতনিক শিক্ষা কেন্দ্রগুলো দিনের পর দিন বন্ধ হতে চলেছে। কারণ একটাই কি, দিনের পর দিন স্কুল ছুট হতে চলেছে। আপনার প্রত্যেকটা স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না, আর যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছিল সেগুলো আপনার বিভিন্ন রায়ের মাধ্যমে এই সরকারের আমলে চুরি করার অববাদে তাদের চাকরির যোগ্য যারা চাকরি পাচ্ছে তাদের চাকরি হারাতে হয়েছে, তো সেই কারণে আলটিমেট সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। আপনার আমার মতো পরিবারের যারা ছেলেমেয়েরা সরকারি শিক্ষা ব্যবস্থার উপর ভরসা রাখে, এই সরকারি শিক্ষা ব্যবস্থার উপর ভরসা রেখে তারা পড়াশোনা চালিয়ে যায়, তাদের সমস্যাটা হবে। কোনো নেতা মন্ত্রীর ছেলে মেয়েদের সমস্যা হবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা হবে না, কারণ তার চোখের অপারেশন করবে তিনি এই সরকারি হসপিটালে ভর্তি হন না, তিনি চলে যান আমেরিকায়, দুবাই। এটা আপনাদেরকে বুঝতে হবে। আজকে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি আমাদের যে অনীহা, যে দিনের পর দিন ছেলেমেয়েরা মিড ডে মিলের যে বেহাল অবস্থা, মিড ডে মিলের খাবারের মান উন্নত নেই, এইসবের কারণে দিনের পর দিন যে পশ্চিমবাংলাকে একটা আদানি আম্বানি বেসরকারি শিক্ষা কেন্দ্রের দিকে ঠেলে দিচ্ছে, এর আমরা তীব্র বিরোধিতা জানাই। কারণ 2021 সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী ভোট প্রচারে নেমেছিলেন, তিনি কোথায় কোথায় তিনি বলেছিলেন যে আমরা ডবল ডবল চাকরি দেবো, প্রত্যেকটা বিদ্যালয়ে আমরা শিক্ষক নিয়োগ করবো। অথচ এই 2021 সালের পর আপনি দেখুন একাধিক কোর্টের রায়ে বিভিন্ন মাধ্যমে এই সরকারের আমলে লক্ষ লক্ষ টাকা চাকরি চুরির বিনিময়ে যোগ্য ছেলেমেয়েরা আজকে পথের মধ্যে বসে আছে। আজকে আমাদের দেখতে হচ্ছে কোথায় সরকারি বিজ্ঞপ্তি বার হবে, আমরা পরীক্ষায় বসবো। যে সমস্ত ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিএড করে, তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে ডিএলএড করে সরকারি শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য যারা সরকারি বিজ্ঞপ্তির জন্য আশা করে, বছরের পর বছর ধরে এসএসসি হচ্ছে না, বছরের পর বছর ধরে এমএসসি হচ্ছে না, সে সমস্ত বেকার ছেলেমেয়েরা ধৈর্য ধরে তারা অপেক্ষা করে এবারে হয়তো এই বছরে হয়তো এসএসসি নিয়োগটা হবে, এবছরে হয়তো বিজ্ঞপ্তি বার হবে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। অথচ আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবাংলার মধ্যে দিনের পর দিন শিক্ষা ব্যবস্থা উঠে যাচ্ছে। এই পশ্চিমবঙ্গ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, কলেজগুলো ধীরে ধীরে ভর্তির সংখ্যা কমে যাচ্ছে। আজকে দিনের পর দিন যে উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার ছেলেমেয়েরা তারা আর ভর্তি হচ্ছে না। এবছরে পরিসংখ্যান অবস্থা খুবই খারাপ, বিভিন্ন কলেজে 40% অধিক এখনো সিট বাকি, তারা ভর্তি হতে পারছে না। এটা কেন হবে? আজকে পশ্চিমবাংলার মধ্যে আমাদের দেখতে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঠিকঠাকভাবে কোটা পূরণ হচ্ছে না, ভর্তি হচ্ছে না ছেলেমেয়েরা। এটা হওয়ার কারণ একটাই, যে দিনের পর দিন শিক্ষক নিয়োগ নেই। 2016 সালের পর থেকে একবারও কিন্তু শিক্ষক নিয়োগের জন্য কোনো বিজ্ঞপ্তি বার হয়নি। বিগত দিনে কলকাতা হাইকোর্টের রায়ে চাপে পড়ে তারা বিজ্ঞপ্তি একটি প্রকাশ করেছে। এত বিভিন্ন সমস্যা, হয় ওবিসির সমস্যা, হয় আপনার এসসি এসটি সমস্যা, বিভিন্ন সমস্যায় আমাদেরকে জর্জরিত করে রেখেছে। আর এই পশ্চিমবঙ্গ সরকার বিভিন্নভাবে কোর্টের মাধ্যমে তারা মামলাকে ঠেলে লেগে বিভিন্নভাবে হাজার হাজার চাকরি বাতিল করছে। আজকে তাদের এই রায়ে তারা কোথায় কোথায় বিভিন্ন বিচারপতির নাম ধরে তারা কটাক্ষ করে, এই উকিলের মাধ্যমে এত ছেলের চাকরি চলে গেল। আজকে যদি অযোগ্যরা যদি বাছাই করা যেত, তাহলে আজকে বিভিন্ন যারা যোগ্য ছেলেমেয়েরা, আপনার পরিবারের ছেলেমেয়েরা যারা যোগ্য চাকরি করছে, তাদেরকে আজকে চাকরি হারাতে হতো না, তাদেরকে আজকে নবান্ন অভিযান করতে হতো না, তাদেরকে আজকে কলকাতার রাজপথের মধ্যে বসে থাকতে হতো না, তাদেরকে আজকে বিকাশ ভবন অভিযান করতে হতো না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই পশ্চিমবাংলার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি প্রার্থীদের জন্য তিনি একবারও দেখা করলেন না। চাকরি প্রার্থীরা আকুতি মিনতি করে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের সাথে বসতে হবে, আমাদের সাথে দেখা করতে হবে। অথচ এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি 21শে জুলাই সভা করতে পারেন, কোটি কোটি টাকা খরচা করে আজকে বিভিন্নভাবে রাজনীতিক সভা করতে পারেন। অথচ তিনি এই মাননীয় মুখ্যমন্ত্রী যারা চাকরির জন্য যোগ্য অযোগ্য বাছাইয়ের জন্য তারা নবান্ন অভিযান করেছিলেন, তাদেরকে আপনি আটকে দিলেন সাঁতরাগাছিতে, বিভিন্ন জায়গায় তাদেরকে নবান্ন অভিযান করতে দিলেন না। অথচ আপনি বলছেন গতকাল বৈঠকে, গতকাল মিটিং আপনি কি বললেন যে কোথায় কোথায় নবান্ন অভিযান, কোথায় কোথায় কালীঘাট অভিযান আমাদেরকে ডাকছে, আমরা ওকে বাড়ি ঘেরাও করবো। আসলে নির্লজ্জ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 2021 সালের পর একাধিক প্রতারণার তিনি বক্তব্য দিয়েছেন যে 10,000 মাদ্রাসা দেবো। 2011 সালের ক্ষমতা আসার আগে তিনি বলেছিলেন যে আমরা 10,000 মাদ্রাসা করে দেবো। অথচ 10,000 মাদ্রাসা তৈরির কথা যে সমস্ত এসএসসি এমএসসি
আচ্ছা এমএসকে এসএসকে যে মাদ্রাসাগুলো আছে তার বেহাল অবস্থা আপনি দেখুন। বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে এই জঙ্গলমহলের একাধিক এলাকায় এসএসকে এমএসকে মাদ্রাসাগুলো আজকে বন্ধের মুখে। এসএসকে মাদ্রাসাগুলোর যে আজকে শিক্ষার অবস্থা খারাপ, তারা বেতন পাচ্ছে না। আজকে এসএসকে যে আনএডেড মাদ্রাসার প্রায় 226টার উপর মাদ্রাসা তারা মিড ডে মিলের খাবার পাচ্ছেন না। আজকে কোথায় মাননীয় আপনার 10,000 মাদ্রাসা? আপনি তো 1,000 মাদ্রাসা দেননি। অথচ যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, যে সমস্ত স্কুল ব্যবস্থাগুলো আছে, সেগুলো কি আপনি বন্ধ করার চক্রান্ত করছেন? আপনাকে তো আমরা প্রশ্ন করছি বিগত দিন থেকে যে আমাদের যে পৃথক সাঁওতালি বোর্ড, যে আদিবাসীদের জন্য আলাদা পৃথক সাঁওতালি বোর্ড গঠন করতে হবে, আপনি সেটা করছেন না। আমরা দাবি রেখেছিলাম যে আমাদের সংবিধান, যে আমাদের অধিকার, যে সংবিধান, ভারতীয় সংবিধানকে পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আজকে আমরা সংবিধান সম্পর্কে অবগত নই। আপনাকে সেই অবগতি আমরা একাধিকবার করছি, বিভিন্ন ডেপুটেশন নিয়েছি, আপনার কোথায় পাত্তা নেই। কারণ আপনি জানেন এই প্রান্তিক ঘরের ছেলেমেয়েরা, এই বিভিন্ন ছেলেমেয়েরা যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, আজকে প্রশ্ন করবে। আজকে আমাদের মতো ছেলেমেয়েরা যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কলকাতায় পড়াশোনা করে, তারা জানতে পারবে যে আসল কোথায় অবস্থা। এই সংখ্যালঘু পরিবারদের জন্য, এই আদিবাসীদের জন্য, বিভিন্নভাবে পিছিয়ে পড়া পরিবারদের জন্য কত টাকা বাজেট ঘোষণা আপনি করছেন। আজকে আমরা প্রশ্ন করছি, বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। মাননীয়া, আপনি আপনার যত চালা চামুন্ডা আছে, এই যে সমস্ত নেতা মন্ত্রীরা আছে, তাদের যদি আপনি যতই হুমকি দেন, আমরা এই স্পষ্ট দাবি, আমাদের যে আনিস খানকে আপনি হত্যা করেছেন, আনিস খানকে হত্যা করার পরও কিন্তু আমরা রাস্তায় আছি। আজকে আনিসের মতো যদি আপনি আমাদেরকে ভাবেন যে বাড়ির থেকে ছাদ থেকে ফেলে হত্যা করব, সেটা কিন্তু আপনার দিবা স্বপ্ন দেখবেন। আমরা কিন্তু এবার রুখে দাঁড়িয়েছি, আমরা কিন্তু এবার পাল্টা দেবো, সেই আমরা কিন্তু এবার তৈরি হচ্ছি। কোথায় কোথায় আমাদের যে মিথ্যা মামলা ভাসিয়ে দেবো। আসলে এই সরকারের আমলে আপনি জানেন এই সরকারটা তৃণমূল সরকার, এদের কোনো ক্যাডার বাহিনী নেই, এরা শুধু পুলিশ এস্টেটের মাধ্যমে চলছে। পুলিশ আজকে বিভিন্ন পুলিশের ভূমিকা তাদের অত্যন্ত খারাপ। কারণ আমরা প্রশ্ন তুলছি, সব পুলিশ অফিসার হয়তো ভালো কিছু কিছু আছে, কিন্তু বেশিরভাগ পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়ে তারা দলের হয়ে কাজ করছে। আমরা এই স্পষ্ট জানাতে চাই, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্ন আজকে আপনাদের কেন উঠবে, আপনারাও তো আমাদের পরিবারের ছেলে মেয়ে, অনেকেরই তো ভাই আমাদের পুলিশ প্রশাসনে চাকরি করছেন। আজকে এই প্রশ্নটা কেন উঠবে? আপনারা দলদাসে কেন পরিণত হবে? আপনারা কেন একটা নেতার কোথায় শুনে একটা মিথ্যা মামলা একটা ছেলেকে দেবেন? এই আমরা প্রশ্ন করছি। এটা কিন্তু আগামী দিন এটা চলতে পারে না। আমরা এর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াচ্ছি, আগামী দিনে রুখে দাঁড়াবো। আজকে 2021 সালে এই ইন্ডিয়ান সেকুলার মতো একটা দলকে কেন তৈরি করতে হলো? অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই বিভিন্নভাবে আছেন যে একটাও সিট পাবে না, এরা ধর্ম নিয়ে রাজনীতি করে, এরা দিনের পর দিন বিভিন্ন ফুরফুরা শরীফের নাম ভাঙিয়ে রাজনীতি করে। আজকে আপনাকে এই 2025 সালে দাঁড়িয়ে, বিধানসভা ভোটের আগে দাঁড়িয়ে একটা কথা আপনাকে বললে যেতে চাই, আপনাদের এই বাকদায় আমরা জানিয়ে দিতে চাই, বৈতল মোড়ে দাঁড়িয়ে বলতে চাই যে 2021-এর পর বা 2021-এর আগে যে আমাদের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীর চেয়ারম্যান তিনি আছেন, তিনি ভোটে প্রচারের জন্য একটাও ধর্মীয় ভাষা কি প্রয়োগ করেছেন? একটা ধর্মীয় ভাবে কোনো ভাবাবেগ দিয়েছেন? কোনো ধর্মকে ছোট করেছেন? এই রকম যদি একটাও বক্তব্য আমাদেরকে দেখিয়ে দিতে পারেন যে এই বক্তব্যটা ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে যেতে বলতে চাই, আমরা রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি ছেড়ে দেবো। কিন্তু এটাই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শ। আজকে বিধানসভায় 2021-এর পর জেতার পর সারা রাজ্যে নির্বাচন হয়েছে, সেখানে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক তিনি বাম এবং কংগ্রেসের জোটে জেতার পর তিনি বিধানসভায় গিয়েছেন। একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি বিধানসভায় দাঁড়িয়ে প্রত্যেক দিন প্রত্যেকটা অধিবেশনে, আজকে 4 বছর হতে চলছে, প্রত্যেকটা অধিবেশনে তিনি প্রশ্ন করছেন যে এইখানে কেন কত বরাদ্দ, শিক্ষা ক্ষেত্রে কত বরাদ্দ, আলিয়া বিশ্ববিদ্যালয়ে দিনের পর দিন যে আন্দোলন চলছিল, কেন জমি জটের সমস্যা, বিভিন্নভাবে তিনি কিন্তু প্রশ্ন করার পর আমরা আজকে জানতে পারি, হয়তো বিধানসভায় একটা যদি টিভি লাগাতো, বিধানসভায় যদি একটা ক্যামেরা ব্রডকাস্টিং সিস্টেম থাকতো, আমরা জানতে পারতাম যে নওশাদ সিদ্দিকীর মতো বিধায়ক তিনি ঘুমিয়ে পড়েন নাকি না একের পর একদিনে প্রশ্ন করেন, একের পর একদিনে প্রশ্ন করেন। এটা আমরা দেখতে পেতাম, আমরা দেখতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকী তিনি বিভিন্নভাবে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীকে চোখে চোখ রেখে তিনি প্রশ্ন করছেন। যেমন আপনারা জানেন সংখ্যালঘুদের মধ্যে তিনি একজন বিধায়ক আছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনারা নাম শুনেছেন হয়তো। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তিনি প্রশ্ন করেছিলেন যে
তিনি নাকি গ্রন্থাগার মন্ত্রী, লাইব্রেরি মন্ত্রী। তাকে প্রশ্ন করা হয়েছিল 2021 সালে জেতার পর আপনি কতগুলি লাইব্রেরি উদ্বোধন করেছেন, কতগুলি লাইব্রেরি আপনি বন্ধের মুখে আছে, সেসব লাইব্রেরিকে আপনি চালু করেছেন। তিনি একটা উত্তর দেননি। অথচ আপনি এই লাইব্রেরিগুলিকে কতগুলি সংখ্যালঘু পরিবারকে চাকরির জন্য নিয়োগ করেছেন, তার মুখে একটা উত্তর নেই। আসলে বিধানসভায় এরা একটা উত্তর দেয় না, একটা লজিক প্রশ্নের উত্তর দেয় না, শুধু বিধানসভার বাইরে যে বলে এই আইএসএফ বিজেপির দালাল, আইএসএফ বিজেপির দালাল বলে দাগিয়ে দেয়। এটা ভাই, আইএসএফ যদি বিজেপির দালাল হয়, আজকে আপনারা প্রশ্ন করুন। আমরা তো বিভিন্ন ভাবে প্রশ্ন করছি। এই দিনের পর দিন যত ভোট আসবে, মাননীয় মুখ্যমন্ত্রী গত বিধানসভায় সিএ এনআরসি তাই দিয়ে তিনি পার হয়ে গিয়েছেন। সংখ্যালঘু বিভিন্ন যে ভোট, সে বিভিন্ন এলাকায় গিয়ে ভয় দেখিয়েছেন যে আপনাদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে, আপনাদেরকে সিএ এনআরসি করে ভারত ছাড়া করে দেওয়া হবে। এইভাবে ভয় দেখিয়ে ভোট নিয়েছেন। আর এই দুটো দল, তৃণমূল এবং বিজেপি উভয় দল, 1998 সালে এই দল তৈরি হয়। বিজেপির পেট থেকে এই দল তৈরি হওয়ার পর থেকে একাধিকভাবে বিজেপির সাথে ঘটাপ ছিল। 2003 সাল থেকে শুরু করে পঞ্চায়েতের নির্বাচন, এছাড়া লোকসভা নির্বাচনে এই বিজেপি দলের সাথে তৃণমূলের যে সুসম্পর্ক ছিল, আমরা সেটাই স্পষ্ট দেখতে পেয়েছি। লোকসভায় বিজেপির সাথে জোট হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির সংসারে বড় হয়ে আজকে বিজেপির ভয় দেখিয়ে সংখ্যালঘু ভোটে তিনি টিকে রাখতে চাইছেন। আমাদেরকে ভুলে গেলে হবে না। আজকে বিজেপি নামক এই সরকারটা, বিজেপি নামক এই দলটাই পশ্চিমবাংলায় বিভিন্নভাবে দাঙ্গা হাঙ্গামা লাগাতে চাইছে। অথচ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটাও কোনো ব্যবস্থা নেননি। আমরা জানাতে চাই, আপনি তো এই স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি তো পুলিশ মন্ত্রী, আপনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটাও কোনো পদক্ষেপ নেননি কেন? দিনের পর দিন যে দাঙ্গা লাগাবার জন্য তিনি প্রশ্ন করছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনার ব্যবস্থা কি নিয়েছেন? আমরা তো জানতে চাই নাকি? শুধু কোথায় কোথায় বিজেপিকে রুখবো, বিজেপিকে রুখতে হবে, বিজেপিকে রুখতে হবে। কোথায় ভাই কর্মসূচি কোথায়? আজকে দিনের পর দিন আরএসএস এর যে সংগঠন, আপনি এত কেন ছাড়পত্র দিয়ে রেখেছেন? আরএসএস কে আপনি কেন এত ছাড়পত্র দিয়ে রেখেছেন? নাগপুরে কি আপনার হাত বাঁধা আছে? আমরা স্পষ্ট জানাতে চাই, আগামী যে বিধানসভা 26-এর নির্বাচন আপনাকে স্পষ্ট ক্লিয়ার করতে হবে, আপনি আরএসএস এর দিকে আছেন নাকি সাধারণ জনগণের দিকে আছেন? কারণ এই আরএসএস নামক দলটি এই পশ্চিমবাংলার মধ্যে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা লাগাতে চাইছে। তাদের বিরুদ্ধে আপনি কি অবস্থা নিয়েছেন? যে এতগুলি দাঙ্গা করা হলো, বিগত দিনে দেখা গিয়েছে মহেশতলায়, যেখানে আপনি দাঙ্গা লাগাতে দিয়েছেন। পুলিশ যদি পারে 1 মিনিটে দাঙ্গা ঠান্ডা করে দিতে পারে, অথচ পুলিশ যদি পারে একটা দাঙ্গাকে সময় দিতে পারে, দাঙ্গা লাগাতে পারে। মুর্শিদাবাদে আপনি দাঙ্গাকে আপনি প্রশ্রয় দিলেন। কোনো দলকে দেখতে হবে না, কোনো জাতকে দেখতে হবে না, যারা দাঙ্গা লাগাচ্ছে এই পশ্চিমবাংলার মধ্যে তাদেরকে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? এটা তো আপনাকে আজকে জবাব দিতে হবে। শুভেন্দু অধিকারী এত যে এই বাংলায় হেট স্পিচ দিচ্ছে, এত ঘৃণ্য বক্তব্য দিচ্ছে, তার বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার প্রশ্ন করতে চাই। এই সুকান্ত মজুমদার, তিনি বিগত দিনে রাজ্য সভাপতি ছিলেন, তিনি এত যে হেট স্পিচ দিচ্ছেন, হাতে হাতে অস্ত্র তুলতে বলছেন, হিন্দু হিন্দু ভাই ভাই বলে প্রত্যেকটা বাড়িতে অস্ত্র তুলতে বলছেন, তার বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আসলে এই পশ্চিমবাংলায় সবই এই তৃণমূল এবং বিজেপি দুই দল আরএসএস এর ছত্র ছায় তারা বড় হচ্ছে, আরএসএস এর ইশারায় তারা কাজ করছে। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটাও কিন্তু অকাপ নিয়ে কথা বললেন না। আপনি যে 21শে জুলাই বক্তব্য রাখলেন বাংলা ভাষা নিয়ে, অবশ্যই আমরা বাংলা ভাষাকে সম্মান করি। আমরা এই বাংলায় বড় হয়েছি, আমরা এই পশ্চিমবাংলার মধ্যে আমাদের বাপ দাদাদের জন্ম হয়েছে, আমরা এখানে বড় হব। আগামীতে আমাদের এখানেই আমাদের হয়তো কাউকে খবর দেওয়া হবে, হয়তো এখানেই কাউকে শ্মশানে দেওয়া করা হবে এই পশ্চিমবাংলার মধ্যে। আমরা প্রশ্ন করতে চাই, আপনি একটাও কেন অকাপ নিয়ে একটা কেন শব্দ খরচ করলেন না? এটা কিন্তু আপনাকে প্রশ্ন করতে হবে। আমরা যে আন্দোলন করছিলাম বিভিন্ন জায়গায়, যে একটা অকাপ যে সম্পত্তি আমাদের অধিকার, এই অধিকার নিয়ে আমরা আন্দোলন করছিলাম বিভিন্ন জায়গায়, আপনি কেন মাননীয় ছাড়পত্র আপনার নিতে হবে? আপনার দলের নেতাদের কেন ছাড়পত্র আমাদেরকে নিতে হবে? সংখ্যালঘু মহিলাকে শুধু তৃণমূলের ছত্র চায় বলে শুয়ে বড় হবে, তারাও তো চায় যে বিভিন্ন ভাবে তারা বড় হোক, সংবিধান মেনে, তারা তাদের যে সংবিধান অধিকার দিয়েছে তারাও সংবিধান মেনে বিভিন্ন জায়গায় আন্দোলন করুক, এটা তো আমরা চাই। কিন্তু মাননীয় আপনি কি করলেন? এই অকাপ আন্দোলনকে পুরো জমিয়ে দিলেন। আপনি ভয় দেখাচ্ছেন কি? আপনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন কোথায় কোথায়?
যে আন্দোলন করলে আমার থেকে শত্রু আর কেউ হবে না, আন্দোলন করবেন তো আপনি দিল্লি চলে যান। আমরা মাননীয় প্রশ্ন করতে চাই, আপনার নেতা মন্ত্রীরা যখন ভোট চাইতে আসবে, আমরা যদি প্রশ্ন করি আপনি এখানে ভোট চাইতে পারবেন না, আপনি দিল্লি চলে যান, এটা কি মাননীয় আপনার কেমন লাগবে? আমরা তো প্রশ্ন করছি, আপনি আন্দোলন করতে বলছেন, দিল্লি গিয়ে কেন আন্দোলন করব? আমরা তো এই পশ্চিমবাংলায় বাস করি, এই পশ্চিমবাংলায় আন্দোলন করছি, এই আগামীতে পশ্চিমবাংলায় আন্দোলন করব। আপনার পুলিশ মন্ত্রী, আপনাকে আমি প্রশ্ন করতে চাই, আপনার যে সমস্ত পুলিশ আধিকারিকরা আছে তাদেরকে আপনি জানিয়ে দেবেন যে আপনি আর মিথ্যা মামলা দিয়ে এই অকাপ আন্দোলন করতে গিয়ে ভাঙড়ের একাধিক ছেলেদেরকে আপনি জেলে ভরেছেন। এটা কিন্তু আপনাকে মাননীয়কে জবাব দিতে হবে। এই বিভিন্ন এলাকায় আপনি মিথ্যা মামলা দিয়ে আমাদের এই রাজপুরের একটা ছেলে যে আমাদের পার্টি সক্রিয় কাজ করে, জার্মান গাজীকে আপনি মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করিয়েছেন। আমরা অ্যারেস্ট করিয়ে গ্রেফতার করিয়ে আপনি ভয় দেখাতে পারবেন না, কারণ আমাদের ছেলেরা যত জেলে ভরবেন, আমাদের ছেলেদেরকে আপনি যত হুমকি দিয়াবেন, আমাদের ছেলেদেরকে আপনি যত বিভিন্নভাবে মামলা দেবেন, আমাদের ছেলেরা তত সক্রিয়ভাবে তারা রাজনীতিতে নামবে, তারা আরো পথে নামবে। আপনি এদেরকে আটকাতে পারবেন না। এরা সব আনিসের এক একটা উত্তরসূরি। তখন 2022 সালে আনিসকে যখন আপনার পুলিশ মন্ত্রী, আপনার পুলিশ প্রশাসন যে হাওড়া জেলায় আমতায় আপনার বাড়িতে গিয়ে খুন করলেন, মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যখন আপনাকে প্রশ্ন করলাম যে আলিয়ার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল আমরা প্রশ্ন শুরু করলাম যে মাননীয় আনিস খানের বিচার কবে হবে, আমরা এই বিচার দেখতে চাই। আপনি কি করলেন? 15 মিনিটের মধ্যে আপনি বললেন যে 15 দিনে বিচার হয়ে যাবে। আপনি হচ্ছেন একটা ভাউচাবাজ, যে ভাউচাবাজের সবাইকে মিথ্যা কথা বলে ডবল মিথ্যা ভাউচার কথা দিয়ে আপনি শুধু সবাইকে আপনি সান্ত্বনা দেন। এই সান্ত্বনা কিন্তু আমরা শুনতে চাই না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমরা বিভিন্ন জায়গায় গর্জে উঠছি, আমরা আওয়াজ তুলছি। আমাদেরকে বিভিন্নভাবে বলা হয় আমরা বিজেপি দালাল। আপনি বলুন যে ভাঙড় একমাত্র সিট তৃণমূলকে হারিয়ে এবং বিজেপিকে হারিয়ে সংযুক্ত মোর্চার মাধ্যমে তারা জয়লাভ করেছে। মানুষের রায়কে মাথা পেতে নিতে হবে। আজকে এই ভাঙড়ের যেমন আপনাকে বিভিন্ন জায়গায় জিতিয়ে আপনি যেমন মাথা পেতে নিয়েছেন, আমরাও আপনাকে সম্মান দিচ্ছি। রাজনৈতিকভাবে লড়াই হবে, আমাদের হয়তো আমরা একে অপরকে সম্মান করবো, সৌজন্য রাজনীতি করবো, এটাই হচ্ছে একটা রাজনৈতিক দলের আদর্শ। হয়তো এই এলাকায় কেউ একজন আইএসএফের পতাকা তুলতে যাচ্ছে, আপনি কি করছেন? আপনার এই এলাকার কৃষ্ণপুরের যারা নেতা আছেন, লোকাল নেতাদেরকে আপনি লেলিয়ে দিচ্ছেন। কি লেলিয়ে দিচ্ছেন? যে বিজেপির একটা পতাকা যদি এই এলাকায় থাকে কোনো অসুবিধা নেই, বিজেপির পতাকা থাকলে কোনো অসুবিধা নেই, বিজেপির ভোটের হয়ে বিজেপি দলের হয়ে যে এজেন্ট দাঁড়ায় একটা বুথের মধ্যে কোনো অসুবিধা নেই। সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মতো দল যারা দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া সংখ্যালঘু অধিবাসীদের জন্য কথা বলছেন, আজকে বিধানসভায় আওয়াজ তুলছেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ভয়, বিভিন্ন আইবিকে তারা খবর দিয়েছে যে এই আইএসএফ নামক দলটাকে বিভিন্ন জেলায় বাড়তে দিয়ে যাবে না, কারণ এই আইএসএফ দল যদি বাড়ে একের পর এক তারা বিভিন্ন সংগঠন তৈরি করছে। তাদের ভয় হচ্ছে যে যেখানে মৌচাকে যদি ঢেল মারা হয়, মৌচাকের মাছিরা কিন্তু বের উঠতে শুরু করবে, তারা অন্য জায়গায় পালিয়ে যাবে। এই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট জেনে গিয়েছেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একমাত্র দল। এই বিজেপি তৃণমূলের রাজনীতি সেটিং এর লড়াই আমরা কিন্তু বিকল্প রাজনীতি তৈরি করেছি। আমরাই কিন্তু ভাঙড়ে একমাত্র 2021 সালে বিজেপির ভয় দেখিয়ে তারা রাজ্যের মানুষকে যেভাবে ভয় দেখিয়ে আপনি যে ভোট লুট করেছেন, তার মধ্যে ভাঙড় একমাত্র পথ দেখিয়েছে। ভাঙড়ের মানুষরা কিন্তু তৃণমূলের দিকে যায়নি, বিজেপির দিকেও যায়নি, তারা একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে ভোট দিয়ে তারা আমাদেরকে নির্বাচিত করে তারা একটা প্রতিনিধি পাঠিয়েছেন। সেই প্রতিনিধি পাঠাবার পর আমরা দেখতে পাচ্ছি বিধানসভায় তিনি আওয়াজ তুলছেন, একজন কিন্তু বিধানসভায় কামাই করেননি। অথচ এই শাসক দলের বিধানসভার কটা আছে? 211টা বিধায়ক তারা আছে। তারা গিয়ে করছে বিজেপির বিধায়করা আছে, বিজেপির বিধায়করা তো ওই শুধু টেবিল চাওয়াটাতে যায়, আর শুভেন্দু যখন করবে বেরিয়ে যাও, ওরা তো ভয় করে বেরিয়ে যাবে। মানে আসলে এরা সেই এলাকার বিষ্ণুপুরের আপনার এই যে বিধায়ক ছিল নাম কি? তন্ময়। এই আর একটা এখন এমন স্বার্থবাজ লোক, এই তন্ময় কে আছে? তন্ময় কি নাম? তন্ময় ঘোষ। এ আরো মানে এমন বিধায়ক যে মানুষের রায়ে ভোট দিয়ে বিজেপির হয়ে ভোটে জিতে সে আরো কি করলে কিছুদিন পর তৃণমূলে চলে গেল। মানে একটা দল, মানে একটা লোক যখনই দেখছে যে আবহাওয়া খারাপ চলে যাচ্ছে বিজেপিতে,
আরো যখনই দেখছে যে আবহাওয়া ভালো তখনই চলে আসছে তৃণমূলে। মানে দুটো দল, তৃণমূল এবং বিজেপি, উভয় দল এই বাংলায়, এই বাঁকুড়া জেলা থেকে শুরু করে পশ্চিমবাংলার মধ্যে, মানে আমরা করবো কি, দুটো পার্টি অফিস করবো। একটা হচ্ছে আমরা ওইদিকে করবো, বিভিন্ন জায়গায় দেখবেন বিজেপির পার্টি অফিস আছে, তৃণমূলের একটা আছে। যখনই দেখছে যে সংখ্যালঘু ভোট চলে যাচ্ছে, আপনার তৃণমূলের হাত থেকে ছাড়া হয়ে যাচ্ছে, তখন কি করছে রাতারাতি ওই দলের, তৃণমূল দলের লোকেরা বিজেপিতে ঢুকে যাচ্ছে। লোকে কি করছে, সব বিজেপির পতাকা লাগিয়ে দাও। তাহলে কি হবে, সংখ্যালঘু এলাকার লোকেরা ভাববে কি গ্রাম বাংলায় আলোচনা হবে, এই প্রচুর বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে, এরপর আমাদেরকে তাড়িয়ে দেবে, আমাদের আবহাওয়া খারাপ, আমাদেরকে পশ্চিমবাংলা থেকে মানে অবস্থা খারাপ করে দেবে, করে তাড়িয়ে দেবে। আসলে এই দুই দল মানে ধাপ্পাবাজ। আপনি শুভেন্দু অধিকারী একসময় যে তৃণমূলের হয়ে আপনার গুণগান গিয়েছিল, বিভিন্ন মন্ত্রী হয়েছিল, সে এখন বিজেপি। এই তন্ময় ঘোষ, আপনারই এলাকার কথা বলি, তন্ময় ঘোষ বিজেপির হয়ে জিতল, তৃণমূলে চলে এলো। এই যারা বিজেপির হয়ে ভোট দিয়েছে তারা বলছে আমরা তো মানে কি হলাম। মানে আসলে পাবলিককে, সাধারণ জনগণকে, সাধারণ ভোটারকে আসলে এরা সম্মান দেয় না। আজকে দেখুন একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি ভাঙড়ের বিধানসভার ভোট নিয়ে তিনি জিতেছেন। তিনি জিতার পর তিনি মনে করতে পারলে তাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয়েছে। 2023 সালে 21 জানুয়ারি যখন আমরা সভা করেছিলাম, সেখানে কিন্তু পুলিশ মন্ত্রী তার 11 থেকে 12 জন যত যাই কেস অফিসার ছিলেন ওই কলকাতার মধ্যে নামিয়ে দিয়েছিলেন। কারণ নাকি যে এই দলটাকে পুরো শেষ করে দিতে হবে। সকালবেলায় আরবুল ইসলাম এক সময় যে আপনার অধ্যাপকাকে জগ ছুড়ে মেরেছিল, আসলে এই দলের এক একটা রত্ন, দলের রত্ন। আপনার যে বেশি গুন্ডামি করতে পারবে, যে বেশি তোলা তুলতে পারবে, যে অধ্যাপকাকে জগ ছুড়ে মারতে পারবে, যে আপনার মানে বিরোধীদেরকে খুন করতে পারবে, যে বেশি ছাপ্পা মারতে পারবে, যে বেশি ভোট রিগিং করতে পারবে, যে বেশি বিরোধীদেরকে আক্রমণ করতে পারবে, সে হচ্ছে তত বড় নেতা। এই দলের হচ্ছে এমন একটা অবস্থা, মানে এই এলাকায় এই বিষ্ণুপুরের মধ্যে আপনার একটা বক্তপুরা বলে গ্রাম আছে, সেখানে আমাদের ছেলেরা আন্দোলন সক্রিয়ভাবে কাজ করছেন। একজন পতাকা টাঙিয়েছেন, পতাকা টাঙানোর পর তাকে বাড়িতে যে হামলা, তার পরিবারকে অত্যাচার, বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। আসলে এই হুমকির খেলা কতদিন চলবে আমরা দেখতে চাই। এই পশ্চিমবাংলায় একাধিক যে খুন হচ্ছে আজকে, আপনি দেখুন তৃণমূলের আমলে এই বিগত দিনে ভাঙড়ে চালতাবেড়িয়ার অঞ্চল সভাপতি টিএমসি করে, তাকে খুন করলো কে, তদন্তের বিষয় আমরাও ঠিকঠাক ভাবে বলতে পারি না কে খুন করেছে, পুলিশ তদন্ত করছে। শওকত মোল্লা চলে গেল ওই চালতাবেড়িয়ার পটে গিয়ে কি বলছে যে খুন করেছে আইএসএফ নওশাদ সিদ্দিকী খুন করেছে। আসলে এরা এমন তোলাবাজ, মানে ঠিকঠাক ভাবে যদি আপনি তোলা তুলে না দিতে পারেন, আপনাকে এরা খুন করে দেবে। আজকে যারা তৃণমূল করছে ভাই, তাদের হয়ে আমরা মুখ খুলছি। কারণ দেখুন, তৃণমূল করছে কোনো অসুবিধা নেই, একটা দল করতে পারে, বিজেপি করছে কোনো অসুবিধা নেই, আমরাও আইএসএফ করছি কোনো অসুবিধা নেই, যার সেখানে ভালো লাগলো আপনারা ভোট দেবেন, আমরা এখানে ভোট চাইতে আসি না। বিষয়টা যেটা হচ্ছে, এরা বোকা ভাবে যে চালতাবেড়িয়া অঞ্চল সভাপতি থেকে শুরু করে সাইফিয়াতে বীরভূম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে শাসক দলের নেতা মন্ত্রীরা তারা কি করছে, অঞ্চল সভাপতিগুলো একের পর এক যে খুন হচ্ছে, তৃণমূলের তাবর নেতাগুলো যে খুন হচ্ছে, রাতের বেলায় গুলি করে খুন করে দিচ্ছে, তারপরে পুলিশ তদন্ত করছে, এই সেই হ্যান। আসলে এই খুনগুলো সব এই দলের লোকেরাই করাচ্ছে, এই তৃণমূলের লোকেরাই করাচ্ছে। কারণ জানে যে খুন যদি না করায় আমি আর ভাগ পাবো না। মানে দেখবেন প্রত্যেকটা এলাকায় এদের 2-3টে করে গোষ্ঠী, তৃণমূলের একটা গোষ্ঠী কি করছে, অপেক্ষা করে বসে আছে পঞ্চায়েতের জন্য, আর একটা গোষ্ঠী বসে আছে 26-এর নির্বাচনের জন্য, আর একটা গোষ্ঠী বসে আছে মানে কোন একটা দাদার হাত ধরে যে যদি একটু এদিক ওদিক হয় আমরা বিজেপিতে চলে যাব। এই যেমন দেখবেন তন্ময় ঘোষ বিজেপিতে জিতার পর কি করলো, অপেক্ষা করে বসে আছে কবে আসবো, ঠিক যোগাযোগ চলছিল। আসলে এই দুটো দল একে অপরের নেতাদেরকে, তৃণমূল এবং বিজেপি, লোকাল নেতার থেকে শুরু করে আপনার ব্লকের নেতারা সব যোগাযোগ আছে, কোন বুথে কাকে হারাতে হবে এরা সব ঠিক করে। যে ওখানে আইএসএফ কে ঢুকতে দেওয়া যাবে না, বিজেপিও সমর্থন করবে না, ওই দলটাকে ঢুকতে দেওয়া যাবে না, তৃণমূল বলবে তো ঢুকতেই দেবো না, আমরা মারপিট করবো। আসলে এই দুই দল এই পশ্চিমবাংলার মানুষদেরকে বোকা বানিয়ে এরা এই 70 থেকে 50 থেকে বেশি সিট নিতে পারবে না, আর এরাও এই 210 থেকে 11টা সিটে থাকবে। মানে বলে ওইখানে দাদা, এইখানে দিদি।
মানে দাদা থাকবে দিল্লিতে আর দিদি থাকবে পশ্চিমবাংলায়। আমাদেরকে এটাই আজকে শুনতে হচ্ছে যে পশ্চিমবাংলার মধ্যে নরেন্দ্র মোদী থেকে শুরু করে একাধিক নেতারা এসে পশ্চিমবাংলায় তারা বক্তব্য দিচ্ছিলেন। আপনার ইউপির যে মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য দিচ্ছেন অমিত শাহ থেকে শুরু করে যে কবর থেকে তুলে নিয়ে এসে এনআরসি করবো। এবার যে এই বক্তব্য দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নিয়েছেন আপনি? আসলে মুখ্যমন্ত্রী এটা চায় যে এই পশ্চিমবাংলায় বিজেপির নেতা মন্ত্রীরা যত আপনার সংখ্যালঘুদেরকে আক্রমণ করবে, যত মুসলিম বিদ্বেষী ঘটনাগুলো ঘটাবে, যত আপনার আদিবাসীদেরকে অত্যাচার করবে, তত আমাদের ভোট ব্যাংকটা বাড়বে। এই তৃণমূল মুখ্যমন্ত্রী যে মাননীয় সুপ্রিমো স্পষ্ট জানেন, তারা দেখলেন 21শে জুলাই যে এবারে ভোট বৈতরণী নিয়ে ধর্ম নিয়ে পার করতে পারবে না। শুভেন্দু অধিকারী যত বলুক হিন্দু হিন্দু ভাই ভাই, এটা কিন্তু আর হবে না। কারণ এই পশ্চিমবাংলার মানুষ জেনে গিয়েছে যে 5 বছর ধরে একটাও কোথায় নিয়োগ নেই, একের পর এক শিল্প কারখানা নেই এই পশ্চিমবাংলায়। যদি একটা সিটিফিন কারখানা, এই সেদিনে দেখছিলাম বিষ্ণুপুরে কোনো দাড়িটায় একটা কারখানা বন্ধ হয়ে গেল, সিটিফিনের কারখানা বন্ধ হয়ে গেল। কারণটা কি? অত্যাধিক আপনার কারেন্টের বিল আসছে। আর বাকিরে বলছি না, তোলার একটা বিষয় আছে যেটা আপনার যে নেতারা থাকবে তারা যে তোলাটা তুলবে। তো এই পশ্চিমবাংলায় এত পরিমাণে তোলা তুলবে এরা, এত অভ্যস্ত। এই এলাকায় তোলা তোলে কিনা আমার জানা নেই, কিন্তু বিভিন্ন এলাকায় যে ছোটখাটো দোকান থেকে শুরু করে গতকাল 21শে জুলাই প্রোগ্রাম হয়েছে তৃণমূলের, এমনও ঘটনা আসছে যে সমস্ত বাসগুলি 21শে জুলাই যায়নি তাদেরকে নাকি ওই যে ওদের কি বাস ইউনিয়ন নাকি থাকে সেখানে সাসপেন্ড করে দিয়েছে। মানে এরা যে দল করছে একটু নীতি আদর্শ নেই। গতকাল একটা ভিডিও দেখছিলাম আজকে সকালে উঠে যে দমকল মুর্শিদাবাদের মধ্যে একটা বাস ছাড়া হচ্ছে, সেখানে প্রত্যেকটা মানুষকে 200 টাকা করে ধরিয়ে দিচ্ছে। এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আপনারা দেখতে পারবেন। মানে একটা নীতি আদর্শ দল হলে মানে কতটা নির্লজ্জ। মানে একটা কথা আছে দেবেন, এক কান কাটা যারা তারা হচ্ছে রাস্তার ধার দিয়ে চলে, আর এরা হচ্ছে দোকান কাটা এরা রাস্তার মাঝখান দিয়ে চলে। মানে এরা হচ্ছে এত নির্লজ্জ যে 200 টাকা করে দিয়ে এক একটা ছাত্রদেরকে একটা একজনকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি মাসে কত ইনকাম করেন? 21শে জুলাই যে আপনি এসেছেন, বলছে আমি বছরে 50,000 টাকা ইনকাম করি। কি করে? একমাত্র উপায় চাষবাস, তাছাড়া আমার কোনো উপায় নেই। সে মাসে 5,000 টাকা ইনকাম করে। আর একটা ভিডিও দেখছিলাম, একটা ছেলে 8 পাস করে পড়াশোনা ছেড়ে দিয়েছে। সে বলছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করি। কোনো অসুবিধা নেই, আপনি সমর্থন করতে পারেন। আসলে এরা যে লোকগুলোকে নিয়ে যায়, প্রত্যেকটা বুথে বুথে দুটো করে একটা করে বাস দিয়ে দেয়, টার্গেট দিয়ে দেয় যে তুই 40টা লোককে আনবি, তুই 50টা লোককে আনবি, না আনলে তোর এবারে বুথ সভাপতি পদটা বাতিল হবে। আর 26শে নির্বাচনে তোরা ভোট করাতে পারবি না, আর ভোট করাতে না পারলে তোরা তুলতে পারবি না। আর পঞ্চায়েতে টেন্ডার হয়ে কাল পায় আপনি ভালোই জানেন, এরাই সব পায়। মানে 5-6 জন ধরে থাকে, 5 জনই ব্যবসায়ী চলে গেল, একজন পাবে সেটিং আগে থেকে হয়ে গেছে, এরা টেন্ডার করছে, 4 জন উইথড্র করে নিল, এই পেয়ে গেল। মানে বলে না টিএমসি টাকা মারা কোম্পানি, মানে টাকা কামাও, শুধু টাকা কামাও। মানে যতক্ষণ যে সমস্ত নেতারা টাকা কামানো বন্ধ হয়ে গেছে, জঙ্গল নেওয়া বন্ধ হয়ে গেছে, আর রাস্তার টেন্ডার নেওয়া বন্ধ হয়ে গেছে, তারা এবার দলটা ছেড়ে দিয়ে বিজেপিতে ঢুকে গেছে। তারা এবার বিজেপিতে বলছে আমরা এবার বিজেপিটা করবো, ওই তন্ময় ঘোষের মতো। হ্যাঁ, বিজেপিটা করার পর কি হবে, আরো তৃণমূলের কাছে ভালো হবে। তুই বিজেপি করছিস, ঠিক আছে তুই চলে, তোকে এবার টেন্ডার দেবো। মানে এরা মানে কি বলবো, প্রত্যেকটা জায়গা থেকে এরা কামাবো, শুধু পঞ্চায়েত থেকে কাটমানি খাবো। এই যে আপনার রাস্তা, সেখানে দেখছিলাম কোন একটা দলের লোকেরা আন্দোলন করছিল রাস্তার ধানের চারা পুঁতে। মরার অঞ্চলে আপনার রাস্তার অবস্থা কি বেহার অবস্থা। সরকার এত উন্নয়ন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, সেখানে কাদা পানির রাস্তা, কাদা জলের রাস্তায় সেখানে ধানের চারা পোতা হচ্ছে। আমার একটা অবাক জিনিস লাগছে যে 2025 সাল, স্বাধীনতার আজকে প্রায় 75 বছর পার হয়ে গেল, আমরা এখানে দাঁড়িয়ে একটা রাস্তা ঠিকঠাক ভাবে জনগণকে দিতে পারছি না, ঠিকঠাকভাবে হসপিটাল করতে পারছি না, একটা হসপিটালের পরিষেবা আমরা দিতে পারছি না। মানে কি দিনকাল আমাদের মধ্যে আসছে। কেউ কেউ বলছে আমাদেরকে বিজেপি বলছে আর কি, আমাদেরকে জেতান তারপর আমরা রাস্তা করে দেবো। কেউ কেউ বলছে আমরা সমাজ সেবা করতে আসছি, সমাজ সেবা করতে এসে নাকি আরো ত্রিপল বুথ সভাপতি নিয়ে দৌড়াচ্ছে। এদের এমন সমাজ সেবা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এই বাঁকুড়া জেলার সিমলাপলে একটা আপনার বিক্রমপুর বলে পঞ্চায়েত আছে, সেখানে একটা ঘটনা ঘটেছে, বুথ সভাপতি একটা ত্রিপল নিয়ে দৌড় মারছে, ভিডিও ভাইরাল হয়েছে।
মানে পশ্চিমবাংলার মধ্যে এদের এমন দিনকাল পড়েছে, মানে কিছু যারা বড় লেভেলের একটু নেতারা টেন্ডারের 5% ভাগটা পায়, 12 কত পার্সেন্ট পায় আমার জানা নেই। আর কি হচ্ছে, আর ওই যে বুথের যারা নেতা তারা অপেক্ষা করে বসে থাকে কখন আমফান ঝড় আসবে, কখন আপনার একটু ঝড় বৃষ্টি আসবে, কখন একটু বাদল হবে, তাহলে কি সম্পর্ক তাদের হলে কি ভালো হবে। তারা এই পঞ্চায়েত থেকে 20টা তিরপল তুলবে, 5টা তিরপল দেবে, ভূতের কয়েকজনকে ছবি তুলে দেবে, আর 15টা পকেটে হবে। মানে এরা নির্লজ্জ এতটুকু। আপনি আপনার এলাকায় ঘটনা ঘটছে, আমি নিজে প্রমাণ আছি। আমরা তো আর কোটিপতি ঘরের ছেলে মেয়ে নয় যে সোনার চামচ দিয়ে রাজনীতি করতে আসবো। 2011 সালের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন, তার বাড়িতে স্টেটার আছে, তিনি আমেরিকায় চোখের অপারেশন করাতে যান, আর আমাদের আজকে জ্বর হলে আমরা বলকের হসপিটালে যাই। তাহলে পার্থক্য এটাই। আর আমরা রাজনীতি করছি, ওই সমাজ সেবা করতে এসেছি, মানে তিরপল মানুষকে একটা তিরপল দেওয়ার জন্য নয়, আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি। সমাজে যে রাজধানী, যে সমস্ত ছেলে মেয়েরা আজকে যারা তৃণমূল করছে, সেইগুলো বলছে যেই দলে এসে আমরাই করবো, মানে দখলদারি রাজনীতি। সেই আপনার 24 পরগনা ট্রেন সৌগত মোল্লা একসময় সিপিএম এ ক্যাডার ছিল, ওই দখল করে আর কি তৃণমূলে ঢুকে গেছে। এই একই লেভেলে আর কি, প্রত্যেকটা জায়গায় একই অবস্থা। মানে বলছে অবস্থা বলে দেবো যে আবহাওয়া খারাপ, তখন তোরা চলে আসবে এইদিকে। মানে ওই তন্ময় ঘোষের মতো, যখন যা পার্টি আসবে ওরাই করবে। আর ওই আমাদের যে এখানকার 20 নম্বরের যে এমপি আছে সৌমিত্র খা, সে আর এক ধাপ্পাবাজ, সে আরো কি করছে, বাঁকুড়ায় একটা মিছিল করে তিনি কি বলছে যে সংখ্যালঘুদেরকে ঘর ভাড়া দেওয়া যাবে না, মুসলিমদেরকে ঘর ভাড়া দেওয়া যাবে না, এইভাবে নিদান নিচ্ছেন। বাঁকুড়ায় দাঁড়িয়ে, বাঁকুড়ায় ডেপুটেশন করতে যেয়ে তিনি সৌমিত্র খা রেড স্পিচ দিচ্ছে, শীর্ণ বক্তব্য দিচ্ছে কি যে বাঁকুড়ার মধ্যে মুসলিমদেরকে ঘর ভাড়া দেওয়া যাবে না, এইভাবে কোট আঙ্গুর কথাটা আমি বলছি। আজকে যে কথাটা বাঁকুড়ার মধ্যে দাঁড়িয়ে বলছে, মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নিয়েছে এই সৌমিত্র খার ব্যাপারে? আচ্ছা, এই তৃণমূল দলের নেতা মন্ত্রীরা তার ব্যাপারে কটা আন্দোলন করেছে? কাউকে মুখ খুলতে দেখেছেন আপনারা? একটাকে মুখ খুলেছে? কেউ মুখ খুলেনি। আসলে এরা যত ওই বিজেপির নেতাদেরকে ভোট আসবে, দেখবেন সামনে এনআরসি সিএ চলে আসবে। 2021 সালে ভোটের পর সিএ এনআরসি আর গন্ধ নাম নেই, সেই এনআরসি আর দেখতে পাবেন না। 2026 নির্বাচনে যত ভোট আসবে সিএ এনআরসি চলে আসবে। মানে আর মাত্র 7 মাস নির্বাচন আছে, 8 মাস। ইতিমধ্যে মোদী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এসেছেন, তিনি শুরু করে দিয়েছেন ধাক্কা দেওয়া। এরা যত ধাক্কা দেবে মোদী তত, আচ্ছা দিদি তত বলবে আমাদেরকে বাঁচাও, বাংলা ভাষা দিয়ে আন্দোলন করবো আমরা। আপনি বলছেন কি উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকরা কাজে কেন যাবে? মানে হাস্যকর বক্তব্য নয়? কেন কাজে যাবে ভাই? এখানে যদি কাজ থাকতো, এখানে যদি একটা সিক্সটিভিনের কারখানা থাকতো, সেখানেও তো কাজ করতে পারতো, সেটাও তো বন্ধ হয়ে গেল দাঁড়িয়ে। আচ্ছা, কটা কারখানা হয়েছে, কটা বন্ধ হয়েছে? তিনি গতকাল বক্তব্য দিচ্ছেন হাস্যকর, 40% বেকারত্ব কমিয়েছে। আপনার পকেটে হাত দিয়ে দেখুন, আমাদের পকেটে হাত দিয়ে দেখুন, 100 টাকা হাতাতে গেলে হাতাতে হয়, পকেটে লাগাল পাচ্ছি না আমরা। 40% বেকারত্ব কমিয়েছে বলছে মাননীয় মুখ্যমন্ত্রী। আসলে 40% বেকারত্ব কমায়নি, 40%। হয়তো এটা টার্গেট দিয়ে দিল যে 40% করে এবারে কাটমানি তুলতে হবে বলকে বলকে। মুখ্যমন্ত্রী এটা 26 বিধানসভার আগে কাটমানি তুলতে হবে, কারণ এত ধাক্কা করছে, এত ধাক্কা মারছে কোর্টে। দিয়ে আপনি জানেন যে দিয়ে কোর্টে ধাক্কা খেয়েছে মুখ্যমন্ত্রী। 0.5% অর্থাৎ 50% দিয়ে দেওয়ার জন্য তাকে 20,000 কোটি টাকা দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি লয়ারের মাধ্যমে তিনি কি বলছেন যে আমার কাছে এত টাকা নেই, যতই বাইরে আওয়াজ করুক নিজের টাকায় করে নেবো, নিজের টাকায় ঘর পাইয়ে দেবো। আপনি কোথায় চাষ করেন? আপনি কোথায়, আপনার কি ব্যবসা আছে? আপনি এই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনি আপনার যে গাড়িতে, আপনার মুখ্যমন্ত্রীর গাড়িতে চড়ে, সেটাও কিন্তু জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনি চড়েন। আপনার যে পুলিশগুলো এত আপনার গাড়ি নিয়ে আপনি চলে যান, আপনার ভাইপোকে যে আপনি এত গ্রিন করিডোর করে গাড়ি নিয়ে গেলেন বাঁকুড়ে নবজোয়ারে, করতে করতে কোটি কোটি টাকা খরচা করার পর তো বিষয়টা হচ্ছে এরা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, এরা মানুষের টাকা নিয়ে এরা কি করে, মানে লুট করে। এক একটা প্রকল্পের টাকাতে লুট করে। আবাসের যোজনার টাকা, আবাস যোজনার টাকা, সেখানে আপনার কত পার্সেন্ট দিতে হবে?
অনেক জায়গায় হয়তো কিছু কিছু জায়গায় টাকা তোলে, আমার কাছে খবর আছে এমনও যে টাকা না দিলে ঘরের লিস্টে নাম কেটে দেবো। এদের এতটুকু ক্ষমতা নেই ঘরের লিস্টে নাম কাটবে, ওই ভয় দেখানো আর কি। সেই গ্রাম বাংলায় চলে না, তোকে মেরে দেবো, মারতে তো পারে না। আর ভয় দেখিয়ে যতদিন টিকে থাকবে আমরা টিকে থাকবো। তো আগামী 25শে জুলাই আমাদের যে বিকাশ ভবন অভিযান আছে, তো এখানে দাবিটা কি, সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে হবে, শিক্ষক নিয়োগ করতে হবে, এসএসকে এমএসকে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো দিনের পর দিন বেহাল অবস্থা, তার মান উন্নয়ন করতে হবে। শিক্ষক নিয়োগ কেন দিনের পর দিন হচ্ছে না, বিভিন্ন শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থা, তার জন্য আমাদের যে 25শে জুলাই বিকাশ ভবন অভিযান আছে। আমরা বিষ্ণুপুর বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছিল আমাদের ছাত্র ছেলেরা, সেখানে গিয়ে দাবি করে এসেছে, বিডিও স্যার তিনি মানে রিসিভও করেছেন, আর কোথাও আরো ডেপুটেশন দিতে যে ছেলেরা হুমকি দিচ্ছে। তো এই ধরনের হুমকি টুমকি আসছে, আমরা এগুলো পরোয়া করি না, কারণ আমাদের আনিসকে আমরা হারিয়েছি, আর আমরা হচ্ছে আনিসের উত্তরসূরি, আমরা আর ভয়টাই খাবো না। 2026-এর নির্বাচনে হয়তো অনেক ভয় আসবে, অনেক জায়গায় বুথ দখল হবে, বুথ রিগিং হবে, কারণ এদেরও এত উন্নয়ন করছে, এদেরও ভয় লাগছে যদি উন্নয়ন এত করেছি, উন্নয়ন করে যদি বাটনটা অন্য জায়গায় চলে যায়। আসলে এরা এত উন্নয়ন করছে, মানুষের প্রতি ভরসা রাখতে পারছে না। যদি আপনার প্রতি ভরসাটা রাখতো তাহলে ওই ইভিএম এর অন্যান্য যে ব্যালট গুলো আছে, সুইচ গুলো, সেখানে আপনার ব্ল্যাক চেক মেরে দিতে হতো না। এরা যদি আপনাদেরকে এতটাই ভরসা করতো তাহলে আপনার ওই ইভিএম এ ভোট দিবার আগে এরা ছাপ্পা মারতো না। আসলে এরা জনগণকে ভরসা করে না, জনগণকে জানে এদেরকে ভরসা নেই। আপনার একটা বুঝা হয়েছে 900 ভোটার আছে, সেখানে হয়তো যারা তৃণমূল সক্রিয় করে তাদেরকেও ভরসা নেই, তোদের ভোটটাও আমরা দিয়ে দিব। মানে মানুষের যে ভোটাধিকার প্রয়োগ, আপনি কোথায় কোথায় যে মন্তব্য করেন 2026-এর নির্বাচন আপনি এবারে ব্যবস্থা নেই, যে 2026-এর নির্বাচনে একটাও লাভ করবে না, সে বিরোধী হোক বা শাসক দলের হোক, একটাও খুনোখুনি হবে না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ নিচ্ছি যে আমরা সৌজন্য রাজনীতি করবো এই বাঁকুড়া জেলায় দাঁড়িয়ে, সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা সৌজন্য রাজনীতি করবো। তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু সৌজন্য রাজনীতি করার জন্য ঘোষণা দিই। আসলে দেখবেন এই পশ্চিমবাংলার মধ্যে বিধানসভায় যে শুভেন্দুর সাথে মমতার বৈঠক হচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনি আমি যদি পাড়ায় একটু বৈঠক করি, আপনি আমি যদি চাই তখন একটু আড্ডা মারি, তখনই শুরু হয়ে যাবে কানে ফুসফুসানি, তুই ওর সাথে কেন মিশছিস, ও আইএসএফ করে, ও তৃণমূল করে, ও বিজেপি করে, ওর সাথে তুই কেন মিশবি, এইভাবে কেন ভয় দেখানো হবে। আমরা পশ্চিমবাংলার মধ্যে প্রত্যেকটা গ্রামে আমরা পরিস্থিতি, আমরা এই এলাকার বাসী, এই আমরা গ্রামবাসী, আমরা কেন একে অপরের প্রতি হাত তুলবো। আর যারা দেখবেন মারধর করে, কেউ ভাই শিক্ষিত ছেলে নয়, সবাই ওই 4 পাস 8 পাস, হাতে একটা লাঠি নিয়ে চলে এলো, হাতে একটা লাঠি নিয়ে চলে এলো, কি এই তোকে মেরে দেবো। আর যে দাদা মারতে বলছে সে কিন্তু অফিসে বসে আছে। আমি এই এলাকায় স্পষ্ট ঘোষণা দিতে চাই, আপনারা যারা আছেন এই এলাকার গ্রামবাসী, যারা এই মাইকের আওয়াজ পাচ্ছেন, তারা এবারে প্রতিজ্ঞাবদ্ধ হন। যারা তৃণমূল দলটা করেন, যারা শাসক দলের ছত্রছায়ায় বড় হচ্ছেন, তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলুন, আপনাকে যদি কোনো নেতা বলে যে ওই ছেলেটাকে মেরে দিয়ে আয়, ওই ছেলেটাকে বাড়তে দিবি না, তখন আপনি ওই নেতাকে বলবেন, যে এলাকার আপনার জেলা সভাপতি কে আছে তাকে আপনি বলবেন যে দাদা আপনি আসুন আমার গ্রামে, আপনি আগে 1 চড় মারুন, তারপর আমরা 1 চড়টা মারবো, নাহলে কিন্তু আমরা চড় মারতে পারবো না। আপনাকে কিন্তু এটা ঘোষণা নিতে হবে, আপনাকে দায়িত্ববদ্ধ হতে হবে সমাজ পরিবর্তনের জন্য। সমাজ শুধুমাত্র রাজনৈতিক দলগুলি পরিবর্তন করতে পারে না, আপনাদেরকেও পরিবর্তন সমাজে নিতে হবে দায়বদ্ধতা। কারণ জানেন আগামীতে আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। শুধুমাত্র একটা মাত্র পথসভা করে আমরা চলে গেলাম তারপর নয়, আমরা দীর্ঘমেয়াদী রাজনীতির জন্য এখানে লড়তে এসেছি, তো সমাজ পরিবর্তনের জন্য লড়তে এসেছি। তো সমাজের প্রত্যেকটা মানুষকে দায়বদ্ধতা নিতে হবে যে আমরা প্রত্যেকটা চায়ের দোকানে, হোক না সে সিপিএম করে, হোক না সে আইএসএফ করে, হোক না সে বিজেপি করে, হোক না সে তৃণমূল করে, একটা দোকানে বসে চায়ের আড্ডা খাবো, চায়ের চা খাবো, সে কি কোন নেতা কে কি করে। গ্রামবাসীকে তো এক হতে হবে। কে বড়কের নেতা বলে দিল ওকে মেরে দে, আপনি চলে গেলেন ঘুম ছেড়ে দিয়ে, মেরে দিয়ে চলে এলেন, জেল খাটবেন আপনি, আপনি হবেন আসামি। আর দাদা কি করবে, দাদা তার ছেলেকে নিয়ে আমেরিকায় ঘুরতে চলে যাবে। আপনি আসলে এরা চাইছে এই 2 দল
পশ্চিমবাংলার প্রত্যেকটা প্রান্তিক ঘরে ছেলে মেয়েদের পড়াশোনা হোক, স্কুলগুলি বন্ধ হয়ে যাক। কারণ স্কুল যদি চালু থাকে তবে তারা শিক্ষাই আনে চেতনা, চেতনাই আনে বিপ্লব। কারণ তারা জানে প্রশ্ন করবে। আজকে আমাদের মতো যে মাইক ধরে প্রশ্ন করছি, আপনারাও প্রশ্ন করতে শুরু করে দেবেন। সেই জন্য এরা কি করে, আগে স্কুলগুলো বন্ধ করে কি ছেলে কি হবে, তাহলে প্রাইমারি যে শিক্ষাটা সেটা বন্ধ হয়ে গেল। আর আপনি অপেক্ষা করছেন কবে স্কলারশিপের টাকাটা ঢুকবে। আপনি মিড ডে মিলে একটা যদি ডিম না পান, আপনি মারপিট করতে চলে যান। আপনি হেডমাস্টারকে বসে দিন, কেন ডিম পাবে না? আমার ছেলে হাফ ডিম পাবে। প্রশ্ন করেন, ওই একবারে প্রশ্নটা করেছেন করছেন এলাকায় সমাজ পরিবর্তনের ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে আসছে, সেটা কিন্তু এর আগে থেকেই যায়। ওইটা কিছু বন্ধ করে দিচ্ছে। আমি আর বেশি কিছু বলবো না।